আওয়ামী শাসন আমলে বাংলাদেশে যে নৃশংসভাবে গুমের ঘটনা ঘটেছে এ নিয়ে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার পর এই কথা বলেন তিনি। প্রতিবেদনটি বই কিংবা ওয়েবসাইট আকারে প্রকাশের কথাও বলেন তিনি। গণভবনের প্রস্তাবিত জাদুঘরের এক অংশে হরর মিউজিয়াম করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মোহন ইসলামের প্রতিবেদন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিংবা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা থেকে শুরু করে আওয়ামী শাসনামলে গুম নিয়ে 1850টি অভিযোগ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। এসব অভিযোগের অনেকে গুম হয়েও ফিরেননি বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদলের সাজিদুল ইসলাম সুমনের মতো অন্তত 3 শতাধিক ব্যক্তি। তাদের সন্ধান এবং কেন গুম করা হয়েছিল এই প্রশ্নের উত্তর সন্ধানেই গুম সংক্রান্ত কমিশন কাজ করছে 8 মাস ধরে, যার দ্বিতীয় ইন্টারিম প্রতিবেদন আজ জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে নির্যাতন করত গুমের শিকার ব্যক্তিদের। পেট কেটে সিমেন্ট ভরে নদীতে ডুবিয়ে ট্রেনের নিচে ফেলে দেয়া থেকে শুরু করে কয়েকভাবেই করা হতো গুম, যাতে নেতৃত্ব দিত র্যাবের গোয়েন্দা শাখা। অনেক পরিচিত কর্মকর্তারা এসব গুমে জড়িত ছিলেন। বিপিএম, পিপিএম ও ভালো পোস্টিংয়ের জন্য এমন গুমের কাজে জড়িত ছিল বলে তথ্য মিলেছে। গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। বিপিএম পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। গুমের শিকার শেষ ব্যক্তিটির সন্ধান না পাওয়া পর্যন্ত গুম কমিশন চেষ্টা করে যাবে বলে জানান তিনি। আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে, এরা আমাদের ভাই, আমাদের বোন, এরা কোথায় গেল, এই জিনিসটা এদের যে করে হোক এটা আমাদেরকে সন্ধান করতে হবে। এবং এটা একদিনের স্ট্রাগল না, যতদিন না লাস্ট যেই লোকটা পর্যন্ত, মানে লাস্ট ম্যান যিনি হারিয়ে গেছেন, মানে 300 জনের মধ্যে লাস্ট যে লোকটা, প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে কোথায় তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি, বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায়, যতদিন না আমরা জানছি, আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে। প্রতিবেদন জমা নেওয়ার সময় প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি বই আকারে বের করতে আর গুম নিয়ে একটি হরর মিউজিয়াম করা হবে। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। এই গণভবনে যে জুলাই গণঅভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর, কিভাবে এই যে তার ভিকটিমদের উপর কিভাবে অত্যাচার হতো। গুমের সাথে জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে জোর দিয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে মোহন ইসলাম, 71, ঢাকা। অবশেষে দাঁড়িপাল্লা প্রতীকী নিবন্ধন পাচ্ছে জামায়াত ইসলামী। বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন আদালতের রায় ও সংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারির বিষয়ে আগের বক্তব্যই অনড় ইসি। কমিশন বলছে গেজেট প্রকাশ করাই ইসির কাজ, আর শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের। ফারজানা আক্তারের প্রতিবেদন। গেল রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 1 যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে নির্বাচন কমিশনকে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা নিতে আদেশ দেন আদালত। সোমবার নির্বাচন কমিশনে দাঁড়িপাল্লা প্রতীকে নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে আবেদন করে জামায়াত। অবশেষে কাঙ্ক্ষিত প্রতীকেই দলটিকে নিবন্ধন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এ বিষয়ে সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন তারা আদালতের রায় পর্যবেক্ষণ করে জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার আদেশ পেয়েছেন। সেই আদেশ মতে আগের প্রতীকে নিবন্ধন পাচ্ছে দলটি। আমরা বিবেচনায় নিয়েছি আরপিও সংশ্লিষ্ট ধারা, আরপিওর অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ এর 90 ধারার 1 খ এ বলা আছে যে রাজনৈতিক দলকে যদি কোনো একটা মার্কা দেওয়া হয় সেটা তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। রিট পিটিশন নাম্বার 3797/2006। এটাতে দাঁড়িপাল্লা যাতে কোনো দলীয় প্রতীক না হতে পারে, যেহেতু এটা আদালতের একটা ন্যায় বিচারের প্রতীক, এই মর্মে একটি আপিল দাখিল করা হয়েছিল। সেই আপিলটা সেই সময়
মাননীয় আদালত খারিজ করে দেন এবং এখানে তারা বলেছেন যে এটি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করার কারণে কোনোভাবেই এটা আদালতের মান ক্ষুণ্ণ করবে না। এদিকে ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনার বলেন, কমিশনের কাজ গ্যাজেট প্রকাশ করা, যা ইতোমধ্যেই তারা করেছেন, আর শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারার সাথে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, যেটা আমাদের যখন আমরা এই গেজেটটা করেছিলাম গেজেটের কাভারিং লেটারে এটা দেওয়া আছে। নির্বাচনী প্রতীক 100টিতে উন্নীত করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা উনি পাবেন। থ্যাংক ইউ। ফেরজানা আক্তার, 71, ঢাকা। শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় 4 নেতা সবাই মুক্তিযোদ্ধা হিসেবেই থাকছেন। নতুন একটি অধ্যাদেশ জারির পর এ নিয়ে সংবাদ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। অন্যদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলাফাত বলেছেন 1972 সালে এসব বিষয়ের নিষ্পত্তি হওয়া উচিত ছিল। তার অভিযোগ, গত 15 বছরে মুক্তিযুদ্ধ নিয়ে শুধুই ব্যবসা হয়েছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সশস্ত্র লড়াই ছিল মুক্তিযুদ্ধ 71। তবে স্বাধীনতার পর মুগ্ধ এবং মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক ছিল সবসময়ই। মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করে নতুন একটি অধ্যাদেশ জারি করলে কয়েকটি সংবাদ মাধ্যমে কিছু মিসলিডিং খবর প্রকাশ করা হয়। যদিও নতুন অধ্যাদেশের 3-10 ধারায় বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় স্পষ্টভাবে মুজিবনগর সরকার ও এই সরকার স্বীকৃত বিভিন্ন বাহিনীর সদস্যদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করা হয়েছে। এ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলছেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় 4 নেতা আর মুক্তিযোদ্ধা নন, এই খবরটি পুরোপুরি অসত্য। আপনার তো হওয়ার কথা নয়, কারণ এখানে মুক্তিযুদ্ধ সরকার আছে, প্রবাসী সরকার সুস্পষ্টভাবে লেখা আছে। সরকারটা কাকে দিয়ে গঠিত? এই সরকারে যারা যুক্ত আছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত মনে করেন, মুক্তিযোদ্ধার তালিকার বিষয়টি 1972 সালেই সমাধান করা যেত। তৎকালীন সরকার মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে, তাদেরকে অবাঞ্ছিত করে, অবহেলা করে এমন একটা অবস্থা তৈরি করেছে আজকে যে 54 বছর পরেও আমরা এখন এই সংজ্ঞা নিয়ে আমরা কথা বলছি। তার মতে গত 1.5 দশকে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা করা হয়েছে। এই গত 16 বছরে একদিক দরজা দিয়ে ঢুকেছে সাধারণ লোক, আওয়ামী লীগার, বের হয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে। আমরা এখন যাচাই বাছাই করছি, লজ্জার একটা কাজ করছি আমরা এত বছর, 52 বছর পর। জামুকা এবং আওয়ামী লীগ সরকারের সাহায্যে গত 16 বছর এটাকে একটা ব্যবসায়িক, একটা সিন্ডিকেট, একটা ভীষণ রকম আয়ের উৎসের জায়গা হিসেবে পরিণত করেছে। যে কেউ এসে এখানে ঠিক মতন অ্যাপ্রোচ করতে পারলে, ঠিক পয়সা দিতে পারলে সে সার্টিফিকেট নিয়ে গেছে। নতুন এই অধ্যাদেশে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় হানাদার ও দখলদার পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধকেই মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে। রাশেদ আনিস, 71, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী একথা জানান। লন্ডনে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরাতে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ব্যক্তি নয় বরং পাচার হওয়া টাকা ফেরত আনায় গুরুত্ব দেবে সরকার। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন।
মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে আগামী 10 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি হবে ইউরোপের কোনো দেশে তার প্রথম সফর। বুধবার এ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ সফরে ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের সাথে বাকিংহাম প্যালেসে দেখা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক হবে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথেও। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাতের কোনো সম্ভাবনা আছে কিনা তা নিয়ে কয়েক দফা প্রশ্ন করেন সাংবাদিকরা। যাদের সাথে মিটিং বা সভা বা বৈঠক হতে পারে বা অডিয়েন্স হতে পারে আমি বিস্তারিত জানিয়েছি। আমরা আসলে কোনো কিছুই লুকাছাপা করি নাই, সুতরাং আমার কাছে অন্তপক্ষে এ বিষয়ে কোনো তথ্য নেই। কোন স্ট্যাটাসে তারেক রহমান সেখানে আছেন সেটিও তার জানা নেই বলে উত্তর দেন তিনি। তবে জানান, এই দফায় প্রবাসী বাংলাদেশিদের সাথে দেখা হওয়ার কোনো কর্মসূচি নেই প্রধান উপদেষ্টার। আমাদের কাছে যে ওনার এখন পর্যন্ত প্রোগ্রাম আছে তাতে ওনার এই ভিজিটে ডায়াসপোরার সাথে কোনো ইন্টারাকশনের সম্ভাবনা না। 5 আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অনেকেই লন্ডনে আছেন। তাদের ফেরানোর আলোচনা চাইতে বরং এ সফরে পাচার হওয়া টাকা ফেরানো নিয়ে আলোচনায় বেশি আগ্রহী সরকার। আমাদের এই মুহূর্তে আসলে প্রধান বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। সুতরাং এর চেয়ে বেশি আমার কাছে কোনো তথ্য নেই। কোর্ট থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত কাউকে আমরা এক্সট্রাডিশনও করার জন্য বলতে পারবো না, অথবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগও আমরা অন্য দেশের কাছে উপস্থাপন করতে পারবো না যদি তার বিরুদ্ধে কোনো কোর্টের কোনো নির্দেশনা, লিগ্যাল কোনো এন্টিটির কোনো নির্দেশনা না থাকে। বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার কার্যালয় চালুর বিষয়ে সকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানালেও পররাষ্ট্র সচিব জানান সেটি হতে পারে স্বল্পকালীন, তাও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে তা। যেটা সরকারি সফর হিসাবে ঘোষণা করা হয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না আসলে সংকট দূর হবে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা বলেন, এদেশের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে ভারত। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। স্বৈরতন্ত্রের পতন হলো আমরা এখনো গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য যে পদক্ষেপ সেটা নিতে পারিনি। সেটা হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয় না। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এই সরকার আমাদেরকে। যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে ততদিন ফ্যাসিবাদকে কাপন করা চূড়ান্ত করা যাবে না। আপনার অনুদান আগামীর বাংলাদেশ স্লোগানে গণ অর্থায়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানানো হয়। নেতারা বলেন, জুলাই বিপ্লবের পর থেকে দেশের আপামর জনতা বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছে এনসিপিকে। তার প্রেক্ষিতেই অনুদান গ্রহণের এই পদ্ধতি চালু করেছে সংগঠনটি। বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছে তাদেরকে আর্থিক অনুদান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি। এর মধ্য দিয়ে সংগঠনের আয়, ব্যয়, বরাদ্দ, আয়ের উৎস, ব্যয়ের খাত প্রত্যেকটি বিষয় সুনির্দিষ্ট পলিসি নেওয়া হয়েছে। যখন নির্বাচন কমিশনে নিবন্ধন করতে যাব তখন আমরা আমাদের পূর্ণাঙ্গ অডিট সেখানে প্রকাশ করব। একই সাথে আমাদের ফাইন্যান্স পলিসি বলছে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে অনুমোদিত অডিট ফার্মের মধ্য দিয়ে আমাদের আয় এবং ব্যয়ের যে হিসেব সেটা আমরা জনসম্মুখে প্রকাশ করব। আমাদের ওয়েবসাইটে আপনারা সেটা পাবেন। ডিজিটাল যে সিস্টেমটা সেটা আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আমরা সে একটা ফান্ডিং পাবো। আরেকটি বিষয় হচ্ছে সবার কাছে আহ্বান থাকবে যারা আমাদেরকে সমর্থন করতে চান, যারা আমাদেরকে সহযোগিতা করতে চান,
কেউ কোনো ব্যক্তিগত কাউকে টাকা বা অর্থ সহায়তা দিবেন না। এবার ট্রেনের ছাদে যেন যাত্রীরা ভ্রমণ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর নিরাপত্তার পাশাপাশি পশু বিক্রির টাকা সহ ব্যবসায়ীরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। নিবিড় সাহার প্রতিবেদন। ঈদের আগে শেষ কর্মদিবস হয় বুধবার দুপুর থেকেই ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের চাপ বাড়তে থাকে। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন যাত্রীদের সাথে। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান ট্রেনে ঈদযাত্রা নিরাপদ করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা যেন ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনকে একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন ছাদে যাত্রীরা না ওঠে। এদিকে বিকেলে তেজগাঁও গরুরহাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। জানান সার্বিক নিরাপত্তার পাশাপাশি গরু বিক্রির টাকা নিয়ে যেন ব্যবসায়ীরা নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেদিকেও নজর রাখছে সংস্থাটি। বড় ব্যবসায়ীরা যদি হাট বাজার গরুর হাট থেকে বা যে কোনো জায়গা থেকে কোনো ব্যক্তি ব্যবসায়ী যে কোনো ব্যক্তি যদি টাকা পরিবহনের জন্য র্যাবের সহায়তা চায় আমরা তাৎক্ষণিকভাবে তাকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত। গরু বেচাকেনায় জাল নোট শনাক্তের বিশেষ ব্যবস্থা নিয়েছে র্যাব। নিবিড় সাহা, 71, ঢাকা। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগের দিন থেকেই ঘরমুখ মানুষের যাত্রা শুরু হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের। কোথাও হালকা যানজট আবার কোথাও ধীর গতিতে চললেও এখন দীর্ঘ অসহনীয় যানজট শুরু হয়নি। পদ্মার পানি বাড়ায় পাটুরিয়া ঘাটে 3টি এবং দৌলতদিয়া 1টি পন্টুন ডুবে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে সড়কের ঈদযাত্রায় বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার সকাল থেকেই পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেন ভরে যায় যানবাহনে। ক্লিয়ার আছে আর আমরা ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। রাস্তা একেবারে ফ্রেশ, কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই। গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ও চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঘরমুখী মানুষের চাপ ক্রমশ বাড়ছে, যে কারণে কোনো কোনো জায়গায় দেখা দেয় ধীর গতি। শেরপুর যাবো 4 ঘন্টা রাস্তা, শেরপুর গাজীপুরে লাগে 4 ঘন্টা। আশানুরূপ না, তারা যদি আরেকটু উদ্যোগ নিত আমার দৃষ্টিকোণ থেকে আরেকটু ভালো হতো। বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ। টাঙ্গাইলের 65 কিলোমিটার অংশে 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যমুনা সেতু পুরোপুরি ফাঁকা রয়েছে, যানবাহন খুবই স্বাভাবিক গতিতে যাওয়া আসা করছে। সিরাজগঞ্জের ঢাকা রংপুর মহাসড়কে ঈদ পূর্ব যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। যাত্রী নিরাপত্তায় পুলিশ প্রশাসন ছাড়াও সেনাবাহিনীর তৎপরতা বেশ বেড়েছে। বাইপেলে কিছু জাম আছে আর চান্দুরাতে কিছু জাম আছে, তাছাড়া পুরো রাস্তা ফাঁকা। অন্যান্য বাড়ির চেয়ে এবার অনেক ভালো, আমরা গাড়ি চালা শান্তি পাইতেছি। যানবাহনের চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে চট্টগ্রামগামী লেনে কুমিল্লার দাউদকান্দির গরিপুর বাসস্ট্যান্ড এলাকায় দেখা দিচ্ছে যানজট। ঈদযাত্রা উপহার দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন অত্যন্ত আন্তরিকতার সহিত, দক্ষতার সহিত এবং পেশাদারিত্বের সহিত কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। কুড়িগ্রামে জনভোগান্তি সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। আমরা সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রেখেছি। এর সাথে আমাদের অন্যান্য যে অর্গানাইজেশনগুলো যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। পদ্মা পানি বাড়ায় পাটুরিয়া ঘাটের 2টি পন্টুন ডুবে গেছে। এতে ফেরিতে যাত্রী ও যানবাহন ওঠানামা বন্ধ থাকায় বিপাকে পড়ছেন যাত্রীরা। সকাল থেকে পানির ওয়াটার লেভেল এত পরিমাণে বেড়ে গিয়েছে, আমাদের পক্ষে লো ওয়াটার গার্ড দিয়ে অপারেশন করা খুবই কষ্টকর হয়ে গেছে। ঘাট এলাকায় আমার মনে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে এবং আমরা আমাদের যে তৎপরতা এটা বহুগুণে বাড়িয়ে দিয়েছি। রাজবাড়ীর দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটের র্যাম্প তলিয়ে যাওয়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আব্দুল আল মামুন, 71। কানা
কানায় কানায় পূর্ণ বসিলার 40 ফিট এলাকার গরু ছাগলের হাট। 60,000 থেকে 10 লাখ টাকার গরু মিলছে এই হাটে। তবে এখনো ক্রেতার দেখা নেই। ব্যাপারীরা বলছেন কেউ কেউ গত 5 দিনেও একটি গরু বিক্রি করতে পারেননি। আর ইজারাদাররা বলছেন ঈদের আগের 3 দিনে হাট জমবে। এদিকে হাটের প্রবেশ মুখে সিঙ্গার বেকো ক্যারাভেন থেকে পণ্য বুকিং দিলেই বিনামূল্যে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে কোরবানির পশু। সুমন মাহমুদের প্রতিবেদন। মোহাম্মদপুরের বসিলা 40 ফিট হাট। এই হাটের শেষ প্রান্তে বাঁধা আছে নওগাঁ থেকে আসা কালাবাবু। 1000 কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের বিশাল গরুটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসাহীরা। কালাবাবুর দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। 4 বছর বয়সী গরুটির ঠিকঠাক দাম পাবেন বলে আশা বিক্রেতার। গরুটার ওজন মোটামুটি 1 টন হবে আর কি। তো আমরা আশা করছি গরুর দাম ভালো পাবো এই আশা করে এই হাটে আসা। সারি সারি গরু দাঁড়িয়ে আছে হাটে, কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই ক্রেতার দেখা নেই এখনো। ক্রেতা শূন্যতার কারণে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। 64 গরু লিয়েছি, 2 দিন গরু পর্যন্ত বিক্রি হয় নাই। খাদ্যের দাম বেশি, মানে কাস্টমার দাম বলতেছে কম। কাস্টমার তো নাই, কাস্টমার তো হাটে নাবেই নাই। এই যাবত আমরা গরু আসি 17টায় একটা বেচতে পারিনি। বসিলা হাটে 8 থেকে 40,000 টাকায় পাওয়া যাচ্ছে খাসি। 2-1 ক্রেতা যারা আছেন তারাও বলছেন এবার পশুর দাম গেলবারের চেয়েও বেশি। এখন যারা আছে তারা দাম ছাড়তেছে না, দামটা একটু বেশি চাচ্ছে। গরু কেনার পাবলিক এখন অফিস তো 2 দিন খোলা আছে, এখনো আজকে কালকে, এরপরে হয়তো বাজার ভালো হবে। ইজারাদার বলছেন সরকারি ছুটি শুরু হলেই ক্রেতার ভিড় বাড়বে, কারণ রাজধানীর হাটের এটাই চিত্র। ঢাকা শহর থেকেও 7 দিন 10 দিন আগে গরু কিনে না। অলমোস্ট 95% মানুষ কিন্তু ঈদের 2 দিন আগে গরু কিনে। 4, 5, 6 আশা করি গরু থাকবে না ইনশাল্লাহ, সব গরু বিক্রি হবে ইনশাল্লাহ। বসিলা হাটে প্রবেশের মুখেই বড় ঈদের স্বস্তির ভরপুর সলিউশন নিয়ে কোরবানির হাট উৎসব শিরোনামে দেখা মিলবে সিঙ্গার বেকো ক্যারাভেনের। রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন সহ ইউরোপের 1 নম্বর ব্র্যান্ডের সিঙ্গার ও বেকো পণ্য কেনার সুযোগ দিচ্ছে সিঙ্গার বেকো ক্যারাভেন। সেখানে পণ্য বুকিং দিলেই কোরবানির পশু ফ্রিতে বাড়ি পৌঁছে দিচ্ছে সিঙ্গার। তাছাড়া মাসিক কিস্তি ও ওয়ারেন্টি সেবা তো থাকছেই। সিঙ্গারের পক্ষ থেকে ঈদটা উপলক্ষ করে আমরা স্ক্র্যাচ কার্ড, আমাদের ক্যাশ ডিসকাউন্ট এবং আমরা কিস্তিতে কিছু প্রোডাক্ট দিচ্ছি। ইভেন আমাদের নন ফ্রস্ট ফ্রিজে অনেক বড় একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট আছে। আমাদের হাট থেকে যদি আপনি পারচেস করেন, সেক্ষেত্রে পারচেস যে গরুটা আছে সেটা আমরা পরিবহন কস্ট দিয়ে দিব, 2000 টাকা আমরা দিয়ে দিব আপনাকে। সেক্ষেত্রে আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন। আগামী 5 তারিখ বৃহস্পতিবার থেকে কোরবানির পশুর হাটগুলোতে বেচা বিক্রি পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সুমন মাহমুদ, 71, ঢাকা। দর্শক, জেনেভা ক্যাম্প এলাকায় ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাবের যৌথ অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিবিড়, অভিযানের সবশেষ সম্পর্কে জানতে চাই এবং এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন। বুশরা, রাত 9টার দিকে কিন্তু এই যে অভিযান, জেনেভা ক্যাম্পে অভিযান, সেনাবাহিনী এবং র্যাবের যৌথ অভিযান সেটি শুরু হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এর আগে কিছুক্ষণ আগে আমরা যেমন জানতে পেরেছি এবং দেখেছি যে মোট 4 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং র্যাবের যৌথ দল, এবং তারা আবারও অভিযানে যাচ্ছেন এবং যে আটককৃতদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের মাদক যেমন গাঁজা এবং ইয়াবার প্রায় 15-20 পিসের মতো ইয়াবা জব্দ করা হয়েছে। এবং এই মুহূর্তে তারা কিন্তু আর একবার কিন্তু এই যে জেনেভা ক্যাম্পের ভেতরে তারা অভিযানে যাচ্ছেন এবং আমরা দেখছি যে আসলে তারা কিন্তু এই মুহূর্তে পরিকল্পনা করছেন। এবং কিছুক্ষণ আগে রাত 9টার দিকে যখন অভিযানটি শুরু হয় তখন সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল তারা কিন্তু কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা আসলে কয়েক দিক থেকে
থেকে জেনেভা ক্যাম্পের ভেতরে কিন্তু আসলে তাদের যে অভিযান সেটি আসলে শুরু করে এবং সেই অভিযানে আমরা দেখেছি যে মোট তারা এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে, যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে এবং তাদেরকে আটক করে এই জেনেভা ক্যাম্পের ভেতর থেকে নিয়ে যাওয়া জেনেভা ক্যাম্পের ভেতর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে পাশের যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে তাদের রাখা হয়েছে এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আবারও অভিযানের যাচ্ছেন এবং এই মুহূর্তে তারা যেমনটি বলছেন যে তারা আসলে এই যে অলিগলি, যেহেতু জেনেভা ক্যাম্প একটি খুবই ঘিঞ্জি একটি এলাকা এবং জেনেভা ক্যাম্পের ভেতরে কিন্তু সচরাচর আমরা যেমনটি দেখি যে মাদকের একটি সর্বরাজ্য বলা যায় এবং এর আগেও আমরা দেখেছি প্রায়শই কিন্তু এখানে যে অভিযান সেটি আসলে চালায় আইনশৃঙ্খলা বাহিনী এবং বেশিরভাগ অভিযানেই কিন্তু বিপুল পরিমাণ মাদকের চালান তারা ধরেন এবং সেই সঙ্গে কিন্তু শুধু মাদক নয়, অস্ত্রেরও কিন্তু একটি বড় সড়ো চালান কিন্তু আসলে মাঝে মধ্যে আমরা দেখেছি যে এখান থেকে জব্দ করা হয়েছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখেছি যে এখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র তারা উদ্ধার করেছে, যৌথ বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে র্যাবের এবং সেনাবাহিনীর একটি যৌথ দল তারা কিন্তু মূলত একটি গলির ভেতরের দিকে যাচ্ছেন এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি মূলত এই গলিটি যেটি দেখছেন আপনারা, এই গলির ভেতরে কিন্তু মাদকের সবচেয়ে বড় বিস্তার আমরা লক্ষ্য করেছি এর আগে এবং এই মুহূর্তে যৌথ বাহিনীর সদস্যরা তারা এই যে জেনেভা ক্যাম্পের যে গলিটি রয়েছে সেটির ভেতরে আসলে প্রবেশ করছেন এবং ভেতরে আমরা যতটুকু তথ্য পেয়েছি তারা তাদের একটি বাসায় হয়তোবা তারা ওই অভিযান সেটি চালাতে পারেন এবং এমন তথ্যটি কিন্তু আমরা পেয়েছি। তো আমরা এখন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আছি একটু এবং যেহেতু এখন অভিযান চালানো হচ্ছে তো এর আগে আমরা দেখেছি মোট 4 জনকে সেনাবাহিনী এবং র্যাব তারা কিন্তু গ্রেপ্তার করেছে এবং 4 জনের কাছেই কিন্তু ইয়াবা এবং গাঁজা পাওয়া গেছে এবং তাদেরকে আটক করে র্যাবের একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে যৌথ বাহিনীর সদস্যরা তারা এই জেনেভা ক্যাম্পের ভেতরে সেক্টর 7-এর ভেতরে কিন্তু তারা ঢুকছেন, একটি বাড়িতে ঢুকছেন। তো এই অভিযান কিন্তু আরও প্রায় বেশ কিছুক্ষণ চলবে বলে তারা নিশ্চিত করেছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এখন পর্যন্ত মোট 4 জনকে আটক করা হয়েছে, মাদকও জব্দ করা হয়েছে। তো অভিযান আরও পরবর্তীতে কি হয় এটি হয়তো আমরা পরবর্তী নিবিড় আপনি আছেন অভিযান স্থলে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আবারও অভিযানের খবর জানবো। দর্শক, জেনেভা ক্যাম্পে র্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে, সে নিয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী নিবিড় সাহা। এ নিয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগে।